যদি আমি বলি আপনার লাইফে সবচাইতে বড় বাধা বাইরে নয়, এটি আপনার ভেতরেই আছে। ওয়েল, আজকে যে বইটা আমি আলোচনা করব সেটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুক, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা 10 মিলিয়ন সেল হয়েছিল এবং প্রত্যেকটা সফল ব্যক্তি তারা এই বইটা একবার না একবার পড়েছে। ওয়েল, যদি আপনি সফল হতে চান তাহলে এই বইটা আপনাকে হেল্প করতে পারে। এবং আমি এই বইটার খুবই ডিপলি এবং ডিটেলসের সামারি আপনাকে দেব, যেটা আপনি অ্যাপ্লাই করলে মাত্র 21 দিনের মধ্যে আপনার লাইফ কমপ্লিটলি পরিবর্তন হয়ে উঠতে পারে। এটা বিশ্বের 1 থেকে 10তম সফল বইয়ের মধ্যে পড়ে। যদি আমরা 1 থেকে 10 বই লিস্ট করি, তার মধ্যে এই বইটা পড়ে। এবং এই বইটা সফলতার চাবি আছে। যদি আমরা কমপ্লিটলি পড়তে পারি এবং তার সঙ্গে অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফে, তাহলে ট্রেমেন্ডাসলি আপনি সফল হয়ে উঠতে পারেন। ওয়েল, সেটা কিভাবে সম্ভব আমরা দেখি। আমাদের মাইন্ড খুবই আপগ্রেডেড। দ্য আলটিমেট ন্যাচারাল ল আমাদেরকে ফলো আপ করতে হবে। হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, দ্য মাইন্ড ক্যান অ্যাচিভ। আমাদের তিনটে মনে হয়, অর্থাৎ তিনটে ভাগ হয় মাইন্ডের মধ্যে। একটা হলো কনসাস মাইন্ড, দ্বিতীয় হলো সাবকনসিয়াস মাইন্ড এবং তৃতীয় হলো আনকনসিয়াস মাইন্ড। সবচেয়ে পাওয়ারফুল মাইন্ড হলো সাবকনসিয়াস মাইন্ড, কিন্তু এটা পাওয়ারের সঙ্গে সঙ্গে বোকাও বটে। অর্থাৎ এর মধ্যে খুবই পাওয়ার আছে, একই সাথে খুবই বোকা। এ জানে না কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। কিন্তু এই ব্রেনটা যে জিনিসটাকে সঠিক মনে করে সেটাই বাস্তবে রূপান্তরিত করে। ধরুন, আপনি একটা স্লাম পরিবেশে বড় হয়েছেন। আপনি চারপাশে খুবই আবর্জনা এমন মানুষদের দেখেছেন যারা অসফল ব্যক্তি। এবার আপনার কাছে সফলতার সংখ্যাটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু একই সাথে আপনি এমন একটা পরিবেশে বড় হয়েছেন, সেখানে সবাই বিএমডব্লিউ, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরছে, $1,000,000 ইনকাম করছে। তখন আপনার কাছে অটোমেটিক সফলতার সংজ্ঞাটা খুব সহজ হয়ে যাবে এবং আপনি সেই পরিবেশে বড় হলে আপনি খুব সহজেই সফল হয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনার মাইন্ড চারদিকে দেখছে, আপনার 5টা ইন্দ্র আছে, সেই ইন্দ্র দিয়ে অবজার্ভ করছে এবং সেটাকে আপনার মাইন্ডের মধ্যে বিলিফ সিস্টেমে কাজ করছে। তো যদি আপনাকে সফল হতে হয়, তাহলে আপনার আশপাশের পরিবেশগুলো, আপনার মানুষগুলো এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অবস্থান সব কিছু পরিবর্তন করতে হবে। তারপরে আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে এবং এই বিশ্বাসটা আপনাকে সফল করতে পারে। সো এটা কিভাবে কাজ করে আমি আপনাকে একটু জাস্ট বলছি। ধরুন, আপনি সফল হওয়ার জন্য কল্পনা করেছেন আপনি এবছরে 10 crores ইনকাম করবেন, 10 কোটি ইনকাম করবেন। এবার সেই 10 কোটিটা আপনি যদি বিশ্বাস করতে পারেন, বিলিভ করতে পারেন যে হ্যাঁ, এটা পসিবল হবে, তখনই আপনি সেটা উপার্জন করতে পারবেন। যদি আপনার মধ্যে সেই বিলিভ সিস্টেমটা কাজ না করে, ন্যাচারালভাবে আপনি স্লাম জায়গায় বড় হয়েছেন, আপনার মধ্যে 10 কোটি টাকা ইনকাম করা আপনার মধ্যেই মনে হচ্ছে যে এটা ইম্পসিবল। তার জন্য সেটা আপনার পক্ষে ইনকাম করা সহজ হয়ে উঠছে না এবং আপনি ইনকাম করতেও তখন পারবেন না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নেপোলিয়ান হিলস বলছেন। নেপোলিয়ান হিল একদিন একটা বিখ্যাত মানুষের কাছে গেছিলেন। তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তো তখন তিনি তার কাছে গিয়ে একটা উপদেশ বা একটা আদেশ নিয়েছিলেন। কি আদেশ? তিনি বলেছিলেন যে সফল হওয়ার জন্য, বা তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি 20 বছর পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা, 500 ব্যক্তি যারা কোটি কোটি টাকা ইনকাম করেছে, $1,000,000-এর বিজনেস শুরু করেছে, খুবই জ্ঞানী ব্যক্তি, তাদের কাছে যেতে হবে, গিয়ে তাদেরকে ইন্টারভিউ করতে হবে এবং তারপরে একটা ডকুমেন্টে তোমাকে লিখতে হবে। অর্থাৎ 500 জন ব্যক্তি যারা $1,000,000 ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, পৃথিবীর মধ্যে 1 থেকে 500 ব্যক্তির মধ্যে পড়ে, তাদের কাছে যেতে হবে এবং তাদের রহস্যটা জানতে হবে। এবং যে ডকুমেন্ট তুমি তৈরি করছো সেটাকে পরবর্তীতে বইয়ের আকারে নিয়ে আসবে। সেই বইটাই হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তাহলে আমরা বুঝতেই পারছি যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা কতটা পাওয়ারফুল। তিনি বলছেন, যখন তিনি গেছেন, যে সিক্রেটগুলো পেয়েছেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, ফিলোসফি, সাইকোলজি পেয়েছেন, সেগুলোই তিনি লিপিবদ্ধ করেছেন।
তো তিনি বলছেন যে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে তখন তার কাছে দুটো খাম থাকে, দুটো খাম, একটা হচ্ছে গোল্ডেন খাম আর একটা হচ্ছে হোয়াইট খাম। গোল্ডেন খাম হচ্ছে সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, গোল্ডেন খাম হচ্ছে সে সুস্থ থাকতে পেরেছে, অর্থ ইনকাম করতে পেরেছে, অর্থাৎ সে সুখে থাকতে পেরেছে। এবং হোয়াইট খাম হচ্ছে সে ব্যর্থতার শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে, অসুস্থতার শিকার হয়েছে এবং সে একটা অ্যাভারেজ এবং খারাপ লাইফ পেয়েছে। তো যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে তখন তার কাছে এই দুটো খাম গড গিফটেড হয়, গড পাঠায়, কিন্তু তার কাছে অপরচুনিটি আছে সে কোন খামটা খুলবে। সে কি গোল্ডেন খামটা খুলবে? গোল্ডেন খাম খুললে সে অটোমেটিক সফল হয়ে উঠতে পারবে, এবং সে যদি হোয়াইট খামটা খোলে তাহলে সে আনসাকসেসফুল হয়ে যাবে। এবং তার কাছে অপরচুনিটি আছে, তার কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে সে কোন খামটি খুলবে। বেশি অংশ মানুষ যেহেতু হোয়াইট খামটা খোলাটা সহজ তার জন্য সেটা খুলে ফেলে এবং তারা ব্যর্থতার শিকার হয়। হোয়াইট খাম খুলতে কোনো পরিশ্রম প্রয়োজন হয় না, কিন্তু গোল্ডেন খামটা খুলতে গেলে আমাদেরকে সিস্টেমেটিক এবং পরিশ্রমের প্রয়োজন হয়। আমি খুব ডিটেলসে যাচ্ছি যাতে আমরা যারা অডিয়েন্স আছি, তোমরা আছো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, কারণ এগুলি খুবই পাওয়ারফুল জিনিস যেটা বই পড়ার পরেও হয়তো বেশি অংশ মানুষ বুঝতে পারে না। কারণ বইতে যেভাবে লেখা আছে আমরা পড়ে যাই, কিন্তু সেটাকে কতটা অ্যাপ্লাই করতে পারছি, কতটা বুঝতে পারছি, সেটা অনেকটা ম্যাটার করে। সো দ্বিতীয় হচ্ছে, নেপোলিয়ন হিলস বলছে যদি কোনো ব্যক্তিকে সফল হতে হয় তাহলে তাকে কেবল শুধু ইচ্ছা থাকলে হবে না, শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না, তাকে বার্নিং ডিজায়ার দরকার। অর্থাৎ তাকে, সে যেন জ্বলছে সেটাকে না, সেটা পাওয়ার জন্য জ্বলন্ত ইচ্ছা দরকার, তখনই সে সফল হয়ে উঠতে পারবে বা তখন সেটা অ্যাচিভ করতে পারবে। বেশি অংশ অর্থাৎ 99% মানুষ তারা কি করছে, তারা তাদের স্বপ্ন দেখছে কিন্তু একটা উইশ হিসাবে দেখে। স্বপ্ন, উইশ, ইচ্ছা, তারা ইচ্ছা দেখেছে, আর ইচ্ছা কখনো পূরণ হয় না যদি সেই ইচ্ছাটাকে আমরা বার্নিং ডিজায়ারে কনভার্ট না করতে পারি, তখন সেই ইচ্ছাটা পূরণ হয় না। তো উইশ দিয়ে কিছুই বদলায় না। সাফল্যর সামান্য প্রথম ধাপ এটা, অর্থাৎ তুমি যদি সফল হতে চাও তাহলে প্রথম ধাপ হচ্ছে উইশ করা, ঠিক আছে, তারপরে সেই উইশটা নিয়েই আমরা বেঁচে থাকি, কিন্তু উইশটাকে আমরা বার্নিং ডিজায়ারে রূপান্তরিত করতে হবে। তো তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, আর এটি 4টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে, এটা আমরা যারা দেখছি আমরা এই পয়েন্টগুলো লিখে নিতে পারি, কারণ এগুলো আমরা হয়তো পরবর্তীতে ভুলে যাব, কিন্তু এগুলো খুবই কাজের জিনিস। ফার্স্ট হচ্ছে ডিফাইন্ড অ্যামাউন্ট, ঠিক কত টাকা বা কি আপনি চান, একটা নির্দিষ্ট নির্ধারণ করুন যে আপনি এই বছরে কত টাকা ইনকাম করতে চান বা আপনি কি অ্যাচিভ করতে চান। দ্বিতীয় হলো এর বিনিময়ে আপনি কি দেবেন। নাথিংস কাম ফর ফ্রি। আমরা অনেক সময় ভাবি যে আমি যেটা চাইছি এটা আমি পেয়ে যাব, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি কি স্যাক্রিফাইস করতে রেডি আছেন সেটা নির্ভর করছে। তো আপনি কি দিতে প্রস্তুত আছেন ওটা পাওয়ার জন্য? আপনি টাইম দিচ্ছেন, আপনি অ্যাটেনশন দিচ্ছেন, আপনার অ্যাটেনশন যেটা সব থেকে মূল্যবান, আপনি মানি পে করছেন সেটাকে পাওয়ার জন্য। আপনি হয়তো কোনো ক্লাস নিয়েছেন, কোনো টিচারকে পে করছেন, তো আপনি সেটাকে পাওয়ার জন্য কি কি কাজ করছেন সেটাকে লিপিবদ্ধ করুন বা লিখুন। তৃতীয় হচ্ছে একটি নির্দিষ্ট টাইম সেট করুন। আপনি যে স্বপ্নটা রেখেছেন সেই স্বপ্নটা আপনি কতদিনের মধ্যে পূরণ করতে চাইছেন। মেবি আপনার 1 বছরের স্বপ্ন আছে, আমরা ওখানে এক্সাক্ট 1 বছর এবং কবে অ্যাচিভ করতে হবে সেই ডেটটাও লিখব। আমরা 1 বছর লিখি, কিন্তু 1 বছর কখনো কমপ্লিট হয় না। যখন আপনি 2 বছর হয়ে যায় তখনও আপনার ওই 1 বছরটাই লেখা থাকে। তো আপনাকে একটা ইন্ড ডেট দিতে হবে যে আপনি এই 1 বছর, অর্থাৎ এই দিনে ইন্ড হচ্ছে, এই দিনে আমি এটাকে অ্যাচিভ করতে পারবো বা করব, এটাকে মাইন্ডে কমান্ড দিতে হবে। দেন চতুর্থ হচ্ছে দ্য ব্লুপ্রিন্ট। একটি পরিষ্কার প্ল্যান তৈরি করতে হবে, এবং সুপরিকল্পিত প্ল্যানিং না থাকলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না। তো পরবর্তী পয়েন্ট আমরা যদি চলে যাই, দ্য ফেথ অ্যান্ড অটো সাজেশন। বিশ্বাস এবং আত্মপরামর্শ। ফেথ, বিশ্বাস। আমাদের মস্তিষ্ক সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বিশ্বাসের উপর 80% নির্ভরশীল। আমরা অটোমেটিক বিশ্বাস করে নিই, এবং এভাবে আমরা প্রোগ্রামিং হয়েছি মিলিয়নস বছর ধরে। তো বিশ্বাস হলো মনের প্রধান কেমিস্ট্রি। যখন আপনার লক্ষ্যর সাথে আবেগ, আপনার ইমোশন
আপনার বিশ্বাস মিশে যায়, অর্থাৎ যে লক্ষ্যটা, এই দুটো জিনিস একসাথে মিশে যাচ্ছে, আপনার ইমোশন, আবেগ মিশছে প্লাস আপনার বিলিফ মিশছে, সেই লক্ষ্যটা পূরণ করাটা খুব সহজ হয়ে যায় আপনার পক্ষে। তো প্রথমে একটা চিন্তা আসলো যে আপনি চাকরি করবেন, আপনি আইপিএস অফিসার হবেন, আইপিএস চাকরি, একটা পুলিশের চাকরি আপনি করবেন, এটা চিন্তা আসলো। এবার সেটা নিয়ে আপনি এখন ভাবতে শুরু করছেন, আপনি আবেগ দিতে শুরু করছেন যে এটা যখন পাবেন তখন আপনি কি কি সমাজে পরিবর্তন করতে পারবেন, আপনি কি কি অ্যাচিভ করতে পারবেন, মানুষ আপনাকে কিভাবে দেখবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো, আবেগ এবং বিশ্বাসের একটা মেলবন্ধন তৈরি হলো। দেন সেটাকে এবার যখন এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আবেগ এবং বিশ্বাস কমপ্লিট হয়ে গেছে, তখন অটো সাজেশন তৈরি হয়। এটা হলো সেটা পূরণ করার জন্য আপনার মধ্যে অটোমেটিক সাজেশন আসতে শুরু করবে। এটাকে বলা হয় ইনটিউশন। অর্থাৎ এটা পূরণ করার জন্য আপনার ইনটিউশন আসা শুরু হয়। এটা প্রত্যেকটা সফল ব্যক্তিরা যে জিনিসটা তারা অ্যাচিভ করতে চায় সেই জিনিসের ইনটিউশন আসে, এবং পরবর্তীতে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, যেটা সব থেকে পাওয়ারফুল, অর্থাৎ 95% ক্ষমতাধারী, সেই পাওয়ারটা, সেই পাওয়ার ব্রেনটা, অবচেতন মন, এটাকে অর্ধ অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, এটাকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করে। যদি অর্ধ অবচেতন মন সেটাকে না গ্রহণ করে, তাহলে আপনি কখনো আপনি সফল হয়ে উঠতে পারবেন না। তো অটো সাজেশন হলো সেই মাধ্যম যার দ্বারাই আপনি আপনার অবচেতন মনকে নিজের ইচ্ছে মতন প্রোগ্রামিং করতে পারেন। অবশ্য মনে রাখবেন যে আমাদের অবচেতন মন, সে কিন্তু খুব বোকা, সে জানে না কোনটা বাস্তব কোনটা অবাস্তব। সে যেটা দেখছে সেটাই কিন্তু পরবর্তীতে বিশ্বাস করে নেয় এবং সেটাই আপনার লাইফে ঘটতে থাকে। তার জন্য একটা প্রোটেকশন লেয়ার আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ আশপাশের যে আবর্জনাগুলো আছে, নেগেটিভিটি আছে, ইতিবাচক চিন্তাগুলো আছে, সেগুলোকে আপনার দূরে রাখতে হবে, আপনার ব্রেনটাকে প্রোটেক্ট করতে হবে। আর তার জন্য একটা আপনার প্রোটেক্টেড লেয়ার আপনাকে তৈরি করতে হবে। এটা প্রত্যেকটা সফল ব্যক্তি এটা নিয়ে ভাবে। কখনো এটা নিয়ে পরবর্তীতে ডিসকাস করব। পরবর্তীতে ডক্টর নেপোলিয়ান হিল বলছে স্পেশালাইজড নলেজ। আমরা যে সফল হব তার জন্য আমাদের স্পেসিফাইজ নলেজ দরকার। ওয়েল, একটা হচ্ছে একাডেমিক নলেজ, যে নলেজটা আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পাই। আর একটা হচ্ছে লাইফ স্কিল নলেজ, এটা আমরা বাইরের থেকে পাই। এটা হলো স্পেসিফিক নলেজ। একাডেমিক নলেজ, যে পড়াগুলো পড়া হয়, সেই পড়া পড়ে কখনো কোনো ব্যক্তি সফল হয়ে উঠতে পারে না। ওয়েল, নলেজ ইজ নট দ্য পাওয়ার, নলেজ ইউজ ইজ পাওয়ার, নলেজ নট ইউজ ইজ গার্বেজ। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্কুল এবং কলেজ সাধারণত জ্ঞান আমাদেরকে ধনী করে না। আপনাকে, আপনার হাতে হবে কোনো নির্দিষ্ট বিষয় এক্সপার্ট। ওয়েল, বিভিন্ন বিষয়ের উপর ভাষা ধারণা, মনে করুন আপনি ইতিহাস বই পড়েছেন, আপনি লাইফ সায়েন্স বই পড়েছেন, সেগুলো আপনি কিভাবে আপনার লাইফে ব্যবহার করবেন? আপনার অর্থ ইনকাম করার জন্য। হ্যাঁ, যদি আপনি টিচার হন তাহলে সেগুলো আপনি টিচার হয়ে আপনি ছাত্রদেরকে শিক্ষা দিতে পারেন। কিন্তু কত পার্সেন্ট মানুষ টিচার হয়? 1% মানুষ কি টিচার হয়? না। 99% মানুষ তারা টিচার হয় না, তারা অন্য কোনো ফিল্ডে কাজ করে। তো তাদের এই নলেজগুলি কখনো কাজেই আসে না। দেন সাধারণ স্কুল কলেজ থেকে যে পাওয়া তথ্য সেটা হলো সাধারণ জ্ঞান, এবং টাকা উপার্জনের জন্য এগুলো কাজে লাগে না। আপনাকে স্পেসিফিক নলেজ শিখতে গেলে একটি নির্দিষ্ট স্কিল, ধরুন আপনি একটা এআই লার্নিং স্কিল ডেভেলপ করছেন, যেটা বর্তমানে খুব প্রযোজ্য। এখান থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো কাজে, বর্তমানে যে কাজ করছেন সেই কাজে এআই খুবই এফেক্টিভ রোল প্লে করতে পারে। তো আপনি স্পেসিফিক যদি কোনো একটা স্কিল, যে যে ফিল্ডে আপনি গেছেন সেই ফিল্ডের আপনাকে হয়ে উঠতে হবে এক্সপার্ট, এবং তার জন্য সেই ফিল্ডের যত ডিপ নলেজ আপনি পেতে পারেন তত আপনার পরবর্তীতে সাহায্য আসতে পারে, এবং এটা টাকাতে কনভার্ট হতে পারে। ওয়েল, তো আমরা যদি সফল হই, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমাজিনেশনস। তো কি কি পয়েন্ট ছিল সেটা আমরা পরস্পর আলোচনা করছি। 4 নম্বর হচ্ছে কল্পনা শক্তি। তো দেখা গেছে সায়েন্টিফিক ভাবে আমাদের কল্পনা শক্তি দুটো ভাগে ভাগ করা যায়, এবং দুটোই কাজ করে। দুটো ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যে কল্পনা আমরা করছি, আগে পুরনো কোনো আইডিয়া আছে, ধরুন আপনি এখান থেকে 1 বছর আগে একটা আইডিয়া আপনার মাইন্ডে এসেছিল, এবার সেটা নিয়ে আপনি সেই সময় ভেবেছিলেন, বাট কিছু করে উঠতে পারলেন না বা পারেননি সেই সময়, কারণ
সেই সময় অনেক প্রবলেম ছিল, হয়তো টাকার সমস্যা ছিল, হয়তো রিসোর্সের সমস্যা ছিল, হয়তো ম্যান পাওয়ার সমস্যা ছিল, তখন সেই আইডিয়াটা খুবই ভালো আইডিয়া কিন্তু করে উঠতে পারেননি। তো বর্তমানে সেই আইডিয়াটা আপনি নিয়ে কল্পনা করতে পারেন, কারণ আপনার কাছে টাকা চলে এসছে, আপনার কাছে ম্যান পাওয়ার চলে এসছে, রিসোর্সেস চলে এসছে, তো সেটা নিয়ে আপনি ভাবতে পারেন। তো সেটাকে বলা হয় সিনেথিক ইমাজিনেশন। তো বেশি অংশ সফল ব্যক্তিরা এই কল্পনাটা করে, তারা যে নলেজটা গেইন করেছিল সেই নলেজের ভিত্তি দিয়ে তারা কল্পনা করে। ফর এক্সাম্পল, সনি ওয়ালকম্যান থেকে অ্যাপেল বা আইপ্যাড রূপান্তরিত করেছিল। আমরা বর্তমানে যে অ্যাপেল ফোন দেখছি, অ্যাপেল ল্যাপটপ দেখছি, অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট দেখছি, অ্যাপেল আইপ্যাডটা তৈরি হয়েছিল সনি ওয়ালকম্যান থেকে। দেন ক্রিয়েটিভ ইমাজিনেশন, এটা হলো সৃজনশীলতা বা এটা হলো সম্পূর্ণ খোলা মেলা কল্পনা করা। কোনো ব্যক্তি, সে আগে থেকে কোনো পরিকল্পনা নেই, হঠাৎ করে তার মাইন্ডে একটা আইডিয়া আসলো এবং সেই আইডিয়াটা নিয়ে সে চিন্তা করতে থাকলো, আর এটাই হলো ক্রিয়েটিভ ইমাজিনেশন। ফর এক্সাম্পল, থমাস আলবার্ট এডিসন, তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, সেটা আমরা সবাই জানি। তো বাল্ব এর আগে কখনো মানুষ দেখেনি, কখনো মানুষ ভাবতেও পারেনি যে লাইট জ্বলবে। বাট থমাস আলবার্ট এডিসন যেটা আবিষ্কার করেছিল, তার 5 বছর আগে থেকেই তার মাইন্ডে একটা ছবি ঘুরতো যে বাল্ব আমি আবিষ্কার করব এবং এটা পসিবল হবে। তো সেটাকে নিয়ে সে রিসার্চ করতে করতে সে ডিসকভার করেছে এবং সেটা আবিষ্কার হয়েছে। তো এটা হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন। এই দুটো ইমাজিনেশন চলছে। তো আমাদের যদি সফল হয়ে উঠতে হয়, তাহলে আমাদের এই দুটো ইমাজিনেশনকে পূর্ণ ব্যবহার করতে হবে। এবং কখন করব? এটা হচ্ছে মর্নিং এবং ভোরের দিকে এই ইমাজিনেশনটা আমরা করতে পারি, সব থেকে পাওয়ারফুল। এবং সিনেথিক ইমাজিনেশন আমরা যখন তখন করতে পারি, কারণ এটার নলেজ অলরেডি আমাদের ব্রেনের মধ্যে আগে থেকেই আছে। দেন পরবর্তী পয়েন্ট আমরা যদি চলে যাই, দেন 5 নম্বর পয়েন্ট হচ্ছে অর্গানাইজ প্ল্যানিং বা ডিসিশন। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে যদি আমরা সফল হয়ে উঠতে চাই, তাহলে আমাদের এই যে আমাদের যে ইমোশনটা আছে, তার সঙ্গে যেটা মিশছে সেটা হচ্ছে কল্পনা শক্তি, বিলিফ সিস্টেম। তো ইমোশন, কল্পনা শক্তি এবং বিলিফ সিস্টেম যেটা মিশছে, এর সঙ্গে যখন মেশে তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং এটাকে পূরণ করতে চাই। কিন্তু একটা জিনিসের জন্য পূরণ করতে পারে না, সেটা হচ্ছে প্ল্যানিং নেই আমাদের, বা ডিসিশনটা নেওয়ার পরে আমরা কিভাবে ওটা অ্যাচিভ করব সেই প্রপার গাইডেন্স না থাকার জন্য আমরা ওটা ফেল করে ফেলি। তো এখন কি করতে হবে? যখন আমি কোনো আইডিয়া আমার ব্রেনে এসছে, সেই আইডিয়াটা আমাকে ইমিডিয়েটলি ইমোশন এবং বিলিভ অর্থাৎ বিশ্বাস করতে হবে যেটা আমি অ্যাচিভ করতে পারবো, এবং ইমোশনালি কানেক্ট করতে হবে। তারপরে অটোমেটিক সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ করে দেবে। কিন্তু তার পরবর্তীতে আমাদেরকে সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমাদের প্রপার একটা শিডিউল তৈরি করতে হবে, প্রপার একটা প্ল্যানিং তৈরি করতে হবে, তখনই আমি ওটা অ্যাচিভ করতে পারবো। তো লক্ষ্য যতই বড় হোক, একটি নিখুঁত প্ল্যান ছাড়া মূল্যহীন হয়ে ওঠে। ফর এক্সাম্পল, আপনি একটা বড় বাড়ি করবেন, সেই বাড়িটার আগে, তৈরি করার আগে আপনি তার জন্য একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করছেন যে কোথায় কোন রুমটা আপনি করতে চান, এবং সেই ব্লু প্রিন্টটাকে বেস করে পরবর্তীতে হয়তো 5 বছর বা 10 বছর বা ইভেন 1 বছরের মধ্যে বাড়িটাকে তৈরি হচ্ছে। তো এই ব্লু প্রিন্ট হচ্ছে পরিকল্পনা বা প্ল্যানিং। তো আপনাকে যদি কোনো স্বপ্ন সফল করতে হয়, প্ল্যানিং করতে হয়, তাহলে আপনার এই প্ল্যানিংটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি করবেন? তো আপনার প্রথম প্ল্যানিং কাজ না করলে, তবে এবার ধরুন আপনি প্ল্যানিং করেছেন, সেটা কাজ করেনি, তাহলে আপনি কি করবেন? গিভ আপ করবেন। পাঞ্চুয়ালিটি বলে একটা কথা আছে, বিশেষ করে সফল ব্যক্তিরা তারা যখন ফেল করছে, তখন সে কেন ফেল করেছে, কিসের জন্য ফেল করেছে, সেটাকে অ্যানালাইজ করে এবং তার থেকে বেশি পুশ আপ করে সেটাকে অ্যাচিভ করার জন্য। ওয়েল, এটা হচ্ছে সফল ব্যক্তিদের একটা নিয়ম। তো দ্য মাস্টারি অফ প্রোক্রাস্টিনেশন, ব্যর্থ মানুষরা সিদ্ধান্ত নিতে প্রচুর সময় নেয় এবং বারবার সিদ্ধান্ত বদলায়। তো আপনাকে সফল হতে গেলে আপনি একটা প্রপার প্ল্যানিং করেছেন, আপনি ডিসিশন নিয়েছেন এবং তারপরে আপনি এটা পরে করবেন বলে রেখে দেন। সফল ব্যক্তিরা যখন কোনো প্ল্যানিং নিয়েছে, তখন তারা ইমিডিয়েটলি অ্যাকশনে চলে আসে, অর্থাৎ এটাকে অ্যাচিভ করতে হবে, একটা টাইম দিয়ে দেয় এবং সেই টাইমের মধ্যে তারা কমপ্লিট করার চেষ্টা করে। তো আপনি আপনার লাইফে কি অ্যাচিভ করতে চাইছেন, সেটা অলওয়েজ অ্যাকশনে নিয়ে এসে সেটার মধ্যে কমপ্লিট করার একটা
পরিকল্পনা আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে দ্য লিডারশিপ হ্যাবিট। সফল মানুষরা খুব দ্রুত এবং দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নেয়, কুইক ডিসিশন, যেটা আমি এক্ষুনি বললাম, এবং তার পরিবর্তন করেন খুব ধীরে এবং পরিবর্তন করে না, কারণ যতক্ষণ সেটা কিছু রেজাল্ট না ক্রিয়েট হচ্ছে ততক্ষণ সেটাকে পরিবর্তন তারা করে না। এবং তৃতীয় হচ্ছে অ্যাকশন পয়েন্ট। আজই আপনার আইডিয়াগুলোকে একটা অর্গানাইজ প্ল্যানিং এ রূপান্তরিত করুন। তো আপনি সাপোজ আপনি কি কি অ্যাচিভ করতে চান এবছরে, সেগুলো আপনি লিপিবদ্ধ করুন যে আপনি এবছরে 2-3টে জিনিস পেতে চান বা করতে চান। এবার সেটাকে আপনি একটা টাইম সেট করুন যে এটাকে কবে আপনি অ্যাচিভ করতে চাইছেন। এক্সাক্ট 1 বছর, এক্সাক্ট 6 মাস, এক্সাক্ট 9 মাস, সেটাকে আপনাকে টাইম বাউন্ডিং দিতে হবে। তারপরে একটা প্রপার প্ল্যানিং করুন যে এটাকে আপনি যদি অ্যাচিভ করতে চান তাহলে আপনি কিভাবে অর্গানাইজ করতে পারেন, কিভাবে প্ল্যানিং করতে পারেন বা কিভাবে অ্যাচিভ করতে পারেন, সেটা আপনাকে একটা প্রপার গাইডেন্স, ডিটেলিংস আপনাকে তৈরি করতে হবে। এবং তারপরে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে অ্যাকশন না আসা। তারা এই পর্যন্ত করছে, প্ল্যানিং করছে, তারপরে যেটা মূল জিনিস সেটা হচ্ছে অ্যাকশন, তারা অ্যাকশন করতে পারে না। তো আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশনে নামতে হবে সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য। সো আই হোপ আমি বোঝাতে পারছি। নেক্সট আমরা চলে যাই 6 নম্বর, দ্য মাস্টার মাইন্ড প্রিন্সিপাল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার কাজটাকে আপনি বিশাল বড় করতে চান, বিশাল বড়, হয়তো $1,000,000 একটা কোম্পানি আপনি তৈরি করতে চাইছেন পরবর্তীতে, তখন আপনার টিম বিল্ডিং করতে হবে। আপনি একা $1,000,000 কোম্পানি করতে পারবেন না। এবার সেক্ষেত্রে আপনার একটা পার্টনার দরকার, আপনার টিম দরকার, তাদের সঙ্গে আপনি অনেস্টলি কথা বলবেন। এখানে লেখক বলছেন যদি আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলেন, সাপোজ আপনি একটা ব্যক্তি, একটা মাইন্ড আছে, দ্বিতীয় একটা ব্যক্তি আর একটা মাইন্ড আছে, অটোমেটিক তখন 3 নম্বর একটা মাইন্ড, কাল্পনিক মাইন্ড ক্রিয়েট হয়, যেটা এই ব্যক্তি অর্থাৎ আপনি এবং দ্বিতীয় ব্যক্তি আপনার বন্ধুর থেকেও পাওয়ারফুল একটা মাইন্ড। সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ব্রেন এ এবং ব্রেন বি, দ্য থার্ড মাইন্ড, ইন্ডিভিজুয়াল থার্ড মাইন্ড ক্রিয়েট হচ্ছে, যেটা কাল্পনিক মাইন্ড, সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবং থার্ড মাইন্ড থেকে যে তথ্যগুলো আসবে, যে আইডিয়াগুলো আসবে, সেটা পরবর্তীতে আপনি আপনার সফলতার কাজে ব্যবহার করতে পারবেন। সো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি ছিল, ডক্টর একটা ছবি, যে এখানে কি হয়েছে, আমেরিকাতে 1700 সালে গোল্ড রাশ বলে খুবই প্রচলন ছিল। গোল্ড রাশ অর্থাৎ মাটি খুঁড়ে সোনা বের করা। গোল্ড রাশ এখনো বেশ কিছু জায়গায় আহ, আছে, আলাস্কার দিকে আছে। তো গোল্ড রাশ হচ্ছে তারা সেই সব প্রচলন হচ্ছে যাদের জমি আছে সেই জমিতে সোনা পাওয়া যেত। এবং তারা কি করেছে, বেশ অংশ মানুষ মাটি খোঁড়ার জিনিস, এক্সকেভেটর থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্ট তারা কিনে তারা মাটি খুঁড়তো, এবং কিছু কিছু জায়গায় মাটিতে গোল্ড পাওয়া যেত। তো সেখানেও ইউ ডার্বি বলে একটা ব্যক্তি ছিল, তিনি তার জমিতে গোল্ড আছে এটা সে চিন্তা ভাবনা করেছে, এবং গোল্ডটাকে বার করার জন্য তিনি অনেক মেশিনপত্র কিনেছে। এবার প্রথমে প্রথমে গোল্ড পাচ্ছিল, খুব আনন্দ করছিল, কিন্তু পরবর্তীতে গোল্ড সে পাওয়া বন্ধ করে দেয়, অর্থাৎ সে মাটি খুঁজছে কিন্তু গোল্ড পাচ্ছে না। তো একটা সময় হতাশ হয়ে সে ভাবছে যে আর কোনো গোল্ড নেই। এবার তারপরে সেটা, সেই মাটির জমিটাকে সে বিক্রি করে দেয় অন্য একটা মানুষের কাছে, এবং সাত জিনিসপত্রগুলো বিক্রি করে দেয়। কিন্তু পরবর্তীতে যে লোকটি সেই জমিটা কিনেছিল, সেই লোকটা যখন অ্যানালাইজ করেছিল, সে দেখলো যে ইউ ডার্বি যে জায়গাটাকে বন্ধ করেছিল, জমিটাকে অর্থাৎ যেখানে খোঁড়া বন্ধ করেছিল, তার মাত্র 4 ফিট দূরত্বে প্রচুর গোল্ড স্টোর ছিল, এবং সে পরবর্তীতে মিলিয়নস এবং $1,000,000 ইনকাম করে। তো এখান থেকে ইউ ডার্বি বলে যে সফলতার একটা মূল রহস্য হচ্ছে, যখন ইউ ডার্বির কাছে গেছিল, তিনি বলেছিলেন যে সফলতার মূল রহস্য হচ্ছে হার না মানা। ওই বেশি অংশ মানুষ তারা কি করছে, খুব সফলতার কাছ থেকে হার মেনে চলে যাচ্ছে, এবং তার জন্য তারা সফল হয়ে উঠতে পারছে না। তো ইউ ডার্বি যে ভুলটা করেছিল, সেই ভুলটা প্রত্যেকটা ব্যক্তিকে না করার জন্য আদেশ বা উপদেশ দিয়ে দিয়ে থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত। এবার কি হয়েছিল, অনেক সময় দেখা যায় যে দ্য সিট অফ ইকুইভ্যালেন্ট বেনিফিট, ওয়েল, এটা খুব প্রচলন আছে। এটা একটা জাপানের কনসেপ্ট। তো কি হয়, একটা ধরো বাটি আছে, বাটিটা যখন পড়ে যায়, ভেঙে যায়, তখন যে মাঝখানে যে ভেঙে যায় সেটাকে আবার
যুক্ত করে, তখন যে সকল ব্যক্তিরা আছে যুক্ত করে দেয়, এবং এই যুক্ত করাটাকে গোল্ড দিয়ে যুক্ত করে, এবং যে বাটিটার আগে প্রাইস ছিল তার থেকে 10 টাইম বেশি প্রাইস হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে। তো এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি হার মানছে বা যখন কোনো ব্যক্তি সে কিছু কাজ করতে পারছে না, তখন তাকে বুঝতে হবে যে তাকে আগের থেকেও বেশি মূল্যবান তৈরি করতে গেলে তাকে কি করতে হবে, গোল্ডের পুল আপ, অর্থাৎ তাকে কিছু ক্রেডেনশিয়াল কাজ করতে হবে যেটা তার আগের ব্যর্থতাকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে। তো এটা একটা মহা মূল্যবান আমাদের লার্নিং ফেজ। যখন কোনো ব্যক্তি অসফল হয়ে পড়ে তখন তাকে এই কাজটাকে সে ইজিলি করতে পারে। পরবর্তী পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট, দ্য ব্রেন অ্যান্ড দ্য সাবকনসিয়াস মাইন্ড। তো আমাদের ব্রেন হচ্ছে একই সাথে দুটি কাজ করে, একটা হচ্ছে ব্রডকাস্টিং করে আর একটা হচ্ছে রিসিভিং কাজ করে। অর্থাৎ যখন কোনো চিন্তা করছে তখন অটোমেটিক একটা ব্রডকাস্টিং হচ্ছে এবং ইউনিভার্স এনার্জি, ইথার এনার্জি সেটা রিসিভ হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট এখানে যেটা বলছে সেটা কি, সেটা হচ্ছে দ্য সাবকনসিয়াস মাইন্ড। এটি দিন রাত 24 ঘন্টা কাজ করতে পারে। আপনার ভয়, স্বপ্ন, আপনি যা নিয়ে ভাবছেন, যেটি নিয়ে কল্পনা করছেন, সেটাই আপনাকে বাস্তবে রূপান্তরিত করে। আমি বলেছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মাইন্ড, কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে এ বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না। যখন আমরা কল্পনা করছি কোনো নেগেটিভিটি, ভয়, বিদ্বেষ, অহংকার ইত্যাদি ইত্যাদি, সেইগুলোই আমাদের লাইফে পুনরাবৃত্তি ঘটছে, কারণ এটাই আমরা দেখছি, এটাই সেই মাইন্ডটাকে বাস্তবে রূপান্তরিত করছে। দ্য সিক্স সেন্স, অর্থাৎ ষষ্ঠ ইন্দ্র। আমরা তো শুনেছি যে 5টা ইন্দ্র হয়, কিন্তু সায়েন্স বলছে 6 নম্বর ইন্দ্র হয়। 6 নম্বর ইন্দ্র কাদের অ্যাক্টিভ হয়? যারা খুবই আপগ্রেডেড পার্সন, যারা খুবই আপগ্রেডেড পার্সন, তারা 6 নম্বর মাইন্ডটাকে অ্যাক্টিভ হয়, সেন্সার অ্যাক্টিভ হয়, এবং এটা আপনাকে গাইড করে যে আপনি কি করবেন আগামী দিন, আপনি কোথায় ভুল করছেন, আপনার বিভিন্ন রকম খুবই পাওয়ারফুল আইডিয়া। এটা হলো সবচেয়ে ইন্টেলিজেন্স এবং অসীম বুদ্ধিমত্তা, যেটা আপনার হাঞ্চ বা আপনার যেটা বলা হয় যে আপনার মধ্যে চলে আসে, এটা আপনাকে ইন্সপিরেশন করে। আপনি তখন এটাকে অ্যাক্টিভ করে বিভিন্ন রকম কাজ করতে পারেন। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে বিশেষ কিছু প্রসেস পন্থা অবলম্বন করতে হবে। আপনাকে সৎ থাকতে হবে, আপনি কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, দেন ইগো সম্পূর্ণভাবে নিজের লাইফ থেকে মুছে দিতে হবে। তো অনেক কিছু প্রসেস আছে, তারপরে আপনি এই সিক্স সেন্সটা আপনার লাইফে অ্যাক্টিভ করতে পারেন। ম্যাক্সিমাম মানুষ এই সিক্স সেন্সটা সে অ্যাক্টিভ করতে পারে না, তার প্রবলেম হচ্ছে সে নিজের জানে না যে এটা কিভাবে অ্যাক্টিভ হয়। দেন 9 নম্বর প্রবলেম হচ্ছে বা 9 নম্বর যে পয়েন্ট হচ্ছে কসমিক হ্যাবিট ফর্মুলা, মহাজাগতিক অভ্যাসের শক্তি। পুরো মহাবিশ্বে একটি নির্দিষ্ট ছন্দে চলে। আমরা সূর্য দেখছি, আমরা চাঁদ দেখছি, আমরা বিভিন্ন রকম গ্রহ, এমনকি গ্যালাক্সি দেখছি, তারা ইভেন 1 সেকেন্ডও আগে বা 1 সেকেন্ডও পরে যায় না। কারণ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আগা পিছু করলে এই মহাজাগতিক যে জ্যোতিষময় জিনিসগুলো আছে সেগুলো বিনষ্ট হয়ে যাবে, এবং ইভেন মানুষ যে প্রাণী, প্রাণী নষ্ট হয়ে যাবে যদি সে তার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লেট করে ঘুরতে। তো তারা একটা ছন্দে চলছে, এবং আমাদের লাইফের মধ্যে একটা সুন্দর ছন্দ আছে। এই ছন্দকে বলা হয় পজিটিভ রিদম, এবং আরেকটা ছন্দ আছে সেটাকে বলা হয় হাইপনোটিক্স রিদম, নেগেটিভিটি। তো পজিটিভ রিদম যেটা আপনাকে সফল তৈরি করতে পারে। আপনি যখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য ফোকাস করেন, এই ফোকাস তখন আপনার সাফল্যের জন্য প্রয়োজনীয় মানুষ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা আপনার দিকে আপনি আকর্ষণ করছেন, এবং সেগুলো আপনার লাইফে চলে আসে। সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ধরুন আপনি উকিল হতে চাইছেন, এবার আপনি উকিলের জন্য দিন রাত ভাবছেন, কল্পনা করছেন যে আপনি 3 বছর পরে উকিল হবেন। আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় যত এই উকিল হওয়ার জন্য জিনিসপত্র, মানুষজন, অপরচুনিটি, টাইম, সবকিছু আপনি দেখতে পাবেন, এবং আপনি অ্যাট্রাক্ট করতে থাকবেন সেই সকল মানুষদেরকে। দেন হাইপনোটিক্স রিদম। আর আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, আপনার যদি কোনো সমস্যা, ধরুন আপনার কোনো লক্ষ্য নেই, আপনি কি অ্যাচিভ করতে চান, আপনি জাস্ট কাজ করে যাচ্ছেন, অন্যের গোলামি খেটে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, আপনার মধ্যে হতাশা, দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি চলে আসবে, কারণ এগুলোই আপনি অ্যাট্রাক্ট করছেন। তো এটাকে বুঝতে হবে যে আপনি কেমন মানুষদেরকে
কেমন অপরচুনিটি আপনি অ্যাট্রাক্ট করছেন, আপনি কি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছেন না পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেন নেপোলিয়ান হিল কথা বলেছিলেন যে যদি সফল হতে হয় তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, তখনই আপনি সফল হয়ে উঠতে পারবেন। সো নেপোলিয়ান হিল একটি অভাবনীয় ফর্মুলা দিয়েছিলেন যা আপনাকে যে কোনো ফিল্ডে সফল করবে এবং আপনার ইনকাম বহুগুণ বাড়াতে পারবে। সেটা কি? সেটা হলো Q+Q+MA ইজিক্যাল টু সাকসেস। এখানে কিউ হচ্ছে কোয়ালিটি, আপনি যে সার্ভিস দিচ্ছেন, আপনি যে কাজই করছেন সেই কাজটাকে আপনার কোয়ালিটিপূর্ণ করতে হবে। আপনি ধরুন একটা সেলসম্যান, তো আপনার সেলসম্যানটাকে বুঝতে হবে মানুষ কিভাবে কিনবে, আপনি কিভাবে বেচবেন, এবং একই সাথে আপনি যদি সেই কাজের প্রতি নিষ্ঠা রাখতে পারেন, সততা থাকতে পারে এবং আপনার নিজের কোয়ালিটি ডেভেলপ করতে পারেন, তাহলে অটোমেটিক সেই কাজটা ভালো হতে শুরু করবে। দ্বিতীয় হলো কোয়ান্টিটি, পরিমাণ। সবসময় প্রত্যাশার চেয়ে আপনি বেশি সার্ভিস দেবেন, গোয়িং টু দ্য এক্সট্রা মাইল। অর্থাৎ আপনি হয়তো যাদেরকে বলেছেন আপনি এটাকে দেবেন, তার থেকে যদি আপনি একটু বেশি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। অর্থাৎ আপনি যেটা কমিট করেছেন তার থেকেও আপনি বেশি দিচ্ছেন মানুষদেরকে, ইভেন নিজের কাজের প্রতি। তাহলে দেখবেন অটোমেটিক আপনি সফলতার জন্য অনেকটা এগিয়ে যেতে পারবেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে মেন্টাল অ্যাটিটিউড, অর্থাৎ আপনার মানসিক চেতনা, আপনার মানসিক স্থিতিস্থাপকতা, অর্থাৎ একটি পজিটিভ এবং অভ্যন্তরিক মানসিক নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি আশ্রয় নাই, তাহলে আপনি নিশ্চিত সফলতা থেকে অনেক দূরে চলে যাবেন। তো আপনাকে পজিটিভ এর মধ্যে মেন্টাল অ্যাটিটিউডটাকে সঠিক রাখতে হবে, তখনই আপনি সফল হয়ে উঠতে পারবেন। তো এই যে বইটা আমি শেয়ার করলাম, এই বইটা ওয়ান অফ দ্য গ্রেট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক, যেটা প্রত্যেকটা মানুষ যারা সফল হয়েছে বর্তমানে তারা কোথাও না কোথাও পড়েছে। And the last but not the least, the key is now yours। অর্থাৎ আপনি এবার ভাবুন যে কিভাবে সফল হয়ে উঠতে হবে, কারণ আমি ডিটেলস এখানে শেয়ার করেছি, এবং এটাকে নলেজ হিসেবে দেখবেন না অ্যাকশনে নিয়ে আসতে পারবেন। যদি আপনি এটাকে কেবল নলেজ হিসেবে দেখেন, তাহলে আপনি যেখানে আছেন ঠিক সেখানেই থেকে যাবেন নিশ্চিত। কারণ আপনি কেবল একটা জ্ঞান হিসেবে নিয়েছেন, আপনি ভাবছেন আমি অনেক কিছু শিখে গেছি, এটাকে আমি অ্যাপ্লাই করব না। ঠিক আছে, আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গায় আগামী 2 বছর পরেও নিজেকে দেখতে পাবেন। কিন্তু যদি আপনি এটাকে অ্যাকশনের মধ্যে নিয়ে আসতে পারেন, যে আমি এটা অ্যাকশনে নিয়ে আসবো, আমি লক্ষ্য সেট করব, টাইম সেট করব, আমার ইমোশন দেব, বিলিভ দেব, আমার সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ রাখবো, আমার সিক্স সেন্সকে অ্যাক্টিভ রাখবো, এবং অটোমেটিক আমি কুইক অ্যাকশনে নিয়ে আসবো, আমি অ্যানালাইজ করব, পাঞ্চুয়ালিটি থাকবো, দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে, এবং আপনি যে লক্ষ্যটা দেখেছেন সেই লক্ষ্যটার আপনি অনেকটা কাছে চলে আসবেন এবং পেয়েও যাবেন। সো ইউ আর দ্য মাস্টার অফ ইউর ফেট, দ্য ক্যাপ্টেন অফ ইউর সোল। আপনি হলো মাস্টার এবং আপনি হলো ক্যাপ্টেন। তো আপনাকে সফল হতে গেলে এই ধারণাটাকে বজায় রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনার চিন্তা ভাবনা বদলে দেয়, তবে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে লিখুন আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ফেট। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওটা যখন আপনি একটা বই পড়বেন, হয়তো সমগ্র বইয়ের যে নির্যাসটা আমি আপনাকে দিয়েছি, এই বইটা মেবি পড়তে 4 থেকে 5 দিন টাইম লাগতে পারে বা তার থেকেও বেশি লাগতে পারে, বাট আপনি দেখেছেন যে কত মিনিটের মধ্যে আমি এই বইটার নির্যাস আপনাকে দিয়েছি। কিন্তু একই সাথে আমি খুব ডিটেলসে এক্সপ্লেন করেছি, যেটা আপনি বই পড়ে হয়তো পাবেন না। কারণ আমি প্রচুর লাইফে বই পড়েছি, আমি নিজে স্বয়ং বই লিখেছি, আমি হাজার হাজার মানুষদেরকে ট্রেনিং দিয়েছি, আই এম এ সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার, এবং ছাত্রদেরকে আমি তাদের মানসিক চেতনা, বুদ্ধির স্তর, আবেগের স্তর, সৃজনশীলতা বিকাশ, মনোসংযোগ থেকে শুরু করে পড়াশোনার নাম্বার কি করে বৃদ্ধি পেতে হয়, একই সাথে তাদের টিম বিল্ডিং কিভাবে করতে হয়, কি করে গোল সেট করতে হয়, ইত্যাদি নিয়ে প্রচুর কাজ করেছি। সো তার জন্য হয়তো আমি আপনাকে আরো বিশেষ করে এক্সপ্লেন করতে পেরেছি। তো এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লেগেছে, শেয়ার করে দেবেন, এবং পুনরায় আমি বলছি আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ সো মাচ।